মা, তুমি বিয়েতে রাজি হয়েছ। বিশ্বাস করো, আমি বিন্দুমাত্র অখুশি। বরং যে ব্যক্তি আমাদের জীবনে অভিভাবক হয়ে আসবে তাকে আমি সম্মানের সাথে গ্রহণ করব। আমাদের একজন অভিভাবক তো দরকার যে তোমার খেয়াল রাখবে। আমি আর কতটুকু সময় দিতে পারি তোমায়? এই বলে মেয়ে বেরিয়ে গেল। আমি মালা। আমার বাড়ি কোথায় বলো তো? কি জানি কোথায় আমার বাড়ি। আসলে মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি নেই। বিয়ের আগে বাবার বাড়িটাই নিজের বাড়ি মনে করতে হয়, আর বিয়ের পর শ্বশুর বাড়ি। মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে, আমাকে অনেক বোঝে। রাত 3টে বাজছে, আমার চোখে ঘুম নেই। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ভীষণ বৃষ্টি। ঘুম আসছে না। আসলে নানান রকম চিন্তা ভাবনা আমাকে ঠিক মতো ঘুমোতে দেয় না। সোফা থেকে উঠে বারান্দায় গিয়ে বসলাম। লাইটের আলোতে দেখা যাচ্ছে বাইরে টপটপ করে বৃষ্টি পড়ছে। আমার মনে হয় সবাই ঘুমিয়ে গেছে, কেবল আমিই জেগে আছি। এই শহরে কত মানুষ, কেউ না কেউ কারো খবর রাখে না। এই বাসায় 9 বছর ধরে থাকছি আমি। তখন অবশ্য আমি একা ছিলাম, মিমির বাবাও ছিল। আজ 3 বছর হলো মিমি আর আমি দুজনে থাকি, কিন্তু সেটা এই বাড়ির কেউ জানে না। শুধু মাস শুরু হলে বাড়িওয়ালা ভাড়া দেয়, এই পর্যন্তই লেনদেন, আর কিছু না। বারান্দায় উঠে এসে আবার শুয়ে পড়লাম। হঠাৎ মনে হচ্ছে কেউ একজন এসে আমাকে মমতায় জড়িয়ে ধরেছে, আর তার পরশে আমি নিজেকে উজাড় করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে গেল, কেন কেউ মিছিমিছি আমাকে মমতার উৎসে খোঁজার চেষ্টা করছি? আমার তো কেউ নেই। সে কখনোই আমার ছিল না। সে কেন আসবে আমাকে মমতার বাঁধা জড়াতে? চোখের সামনে ভেসে উঠল সেই 20 বছর আগের দিনগুলো। 2-3 মাস হয়েছে কলেজে ভর্তি হয়েছি। এর মধ্যেই বাবা বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর স্বামী আমাকে ঢাকায় নিয়ে আসলো। সাবলেটের ছোট্ট একটা রুমে আমি থাকতাম। শুরু করলাম দুজনের পথ চলা। সংসার জীবনটা ভালোই কাটছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে অনেকটা ভালোবাসাও হয়ে গেছিল। অনিশ বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতো। বৃষ্টি হলেই আনন্দে ছাদে আমাকে টেনে নিয়ে যেত, নিজেও ভিজতো আর আমাকেও ভেজাতো। দুজনেই কাক ভেজা হয়ে রুমে ফিরতাম। তারপর আমার কোলে মিমি এলো। ঘরের কাজকর্ম আর মেয়েকে নিয়েই দিন কাটে। অনিশ ঘরে ফেরে অনেক রাত করে। এলাকার খারাপ ছেলেদের সাথে এখন অনিশ মিশছে, আর সেই থেকেই তার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সারা রাত জাগার পর ভোরবেলাতে এখন ঘুমায় অনিশ। ধীরে ধীরে পুরো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ওর জীবন থেকে ফিরে আসার কথা বললে গায়ে হাত তোলে, আমাকে মারে পর্যন্ত। অনিশ যাদের সাথে মেলামেশা করে তাদেরকে অনেক অনুরোধ করেছি তাকে সৎপথে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা তো তা করেনি। উল্টে আমার নিয়ে লাগিয়েছে অনিশের কাছে। অনেকবার অনিশের মাকেও বলেছি, শাশুড়ি মাকে, কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ অনিশ সেটা জানতে পারলে আমার ওপর অনেক রাগারাগি করেছে। আমি বুঝতে পারছিলাম এই জীবনে সংসার আমার দ্বারা আর হবে না। খুব সীমিত সময়ের জন্য কখন যেন সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। তারপর সব কিছু বাদ দিয়ে মেয়ের পেছনে সময় দেওয়া শুরু করি। সে যেভাবেই হোক আমাকে আমার মেয়েকে মানুষ করতেই হবে। ঘরের কাজ শুরু করে মেয়েকে স্কুলে নেওয়া আনা পড়াশোনা সব আমিই করাতাম, কারণ অনিশ ঘরে শুয়ে থাকলেও মেয়েকে স্কুল থেকে আনতো না, আনার কথা বললেও রেগে যেত। এভাবে দিন চলছিল, কিন্তু মোটেই ভালো ছিলাম না আমি।
অনিশ কখনো আমাদের বোঝেনি, কোনোদিন বাইরেও বেড়াতে নিয়ে যেত না, আবার কিছু বললে মারামারি ভাঙচুর শুরু করতো। আমি এই ভীষণ একঘেয়েমি জীবনটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। অনেক সময় আমার এই জীবনটা বিষাক্ত লাগছিল। মনে মনে ভাবতাম, মেয়েটাকে একটা পর্যায়ে গেলে অনিশের সাথে আমি দূরত্ব বুঝিয়ে নেব। এখন মেয়েটা অবুঝ, আমি যদি ওর বাবাকে দূরে সরিয়ে দিই তাহলে ও বড় হয়ে আমাকে ভুল ভাববে আমার মা মানিয়ে নিতে পারেনি। কিন্তু যখন ও শিখবে, জানবে, ভুল সংশোধন হয়ে যাবে, তখন ও আমাকে আর ভুল ভাববে না। অনিশ ব্যবসা আগের চেয়ে অনেক ভালো, অনিশের টাকা পয়সাও অনেক, তাই ওর মা বাবা ওকে আর কিছু বলে না। মেয়েটা আমার সব কিছুই বোঝে, আস্তে আস্তে বড় হয়েছে তো। এখন অনিশ প্রায় ভিডিও কলে ব্যস্ত থাকে, বাড়িতে থাকলেও ভিডিও কলেই মেতে থাকে। মাঝে মাঝে মেয়েটা আমাকে বলে, মা তুমি এত টলারেট করো কিভাবে? আমি হেসে বলি, ওরে পাগল মেয়ে, তোর যখন বিয়ে হবে, তুই যখন সংসার করবি, তখন তুই বুঝবি। অনিশ ঘুমাচ্ছে, এদিকে ওর ফোনটা অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছে। এগিয়ে ফোনটা হাতে নিতেই ততক্ষণে রিংটা অফ হয়ে গেছে। ফোনটা খুলতেই দেখলাম পাসওয়ার্ড দেওয়া আছে। তারপর এভাবে ওভাবে ঘোরাতে ঘোরাতে ফোনটা হঠাৎ করে খুলে গেল। তারপর মেসেঞ্জারে গিয়ে যা দেখলাম, সেগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অগণিত মেয়েদের সাথে চ্যাটিং, আর তাদের উলঙ্গ ছবি, আর তারা যেসব ভাষায় চ্যাটিং করেছে তা মুখে আনার মতো নয়। ছি ছি, ভাবতেই গা শিউরে উঠল। এবার আমাকে সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু সামনে তো মেয়েটার পরীক্ষা। ভাবলাম পরীক্ষাটা নয় শেষ হোক, এক মুহূর্তে পারিবারিক প্রেশার দেওয়া যাবে না, তাহলে ওর লেখাপড়ায় ক্ষতি হবে তো। শুধু মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আমি মরিচিকার মতো পেছনে ছুটতে দিলাম। স্কুল ভাবিদের সাথে যখন বসে আড্ডা দিতাম, তার স্বামী স্ত্রীরা মধ্যকারে গল্প করত, আমার শুনে খুব হিংসা হতো। ভাবতাম মিথ্যা বলছে নাকি? এত কারুর ভালো হতে পারে স্বামী? কখনো এতটাও ভালোবাসতে পারে? মিমির রেজাল্ট বেরোনোর দিন আমি আর মিমি গেছি রেজাল্ট আনতে। রেজাল্ট এনে মার্কেটে একটু মিষ্টি নিয়ে যখন বাসায় এলাম, দেখলাম দড়িতে অনিশের গামছা লুঙ্গিটা যেখানে টাঙানো থাকতো সেটা আর নেই। অনিশের বাকি জিনিসগুলো খুঁজতে খুঁজতে যা দেখলাম, অনিশের একটা জিনিসও নেই। অনিশের ডয়ারে শুধুমাত্র 5 টাকার একটা কয়েন রাখা রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। আমার আর বুঝতে বাকি রইল না যে অনিশ বাসা ছেড়ে চলে গেছে। শুধু বাসা ছেড়ে না, আমাদেরকে ছেড়েও চলে গেছে। অনেকের কাছে ফোন করলাম, কিন্তু কোনো যোগাযোগ করতে পারলাম না। তারপর মা মেয়ের জীবন সংগ্রাম শুরু হলো। মিমি পড়ার পাশাপাশি 3-4টে টিউশন করতে শুরু করলো, আর আমার বাবা মাসিক একটা খরচা দিত, সেগুলো দিয়ে আমাদের চলে যেত। এর মধ্যে বাবা মিমির মাথায় ঢুকিয়েছে সে নাকি আমার আবার বিয়ে দেবে। তাই মিমি আমাকে বোঝাচ্ছে, কিন্তু ওকে এটা কে বোঝাবে যে এখন ওকে একটা ভালো সুপাত্রের হাতে তুলে দিলে আমি নিশ্চিন্ত হতে পারবো। এক জীবনে মানুষের সব চাওয়া কি পূর্ণ হয়? আমি না হয় সে অপূর্ণদের দলেই থাকলাম।